আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা পরিসংখ্যানিক বলবিদ্যা বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের একদম এলিমেন্টারি টপিক, সেটা হচ্ছে পরিসংখ্যানিক বলবিদ্যা কাকে বলে এবং এর স্বীকার্য সমূহ বিবৃত করো, এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এটি বিগত সালে কয়েকবার আসছে পরীক্ষায়, তবে ইম্পর্টেন্সের দিক দিয়ে যে খুব ইম্পর্টেন্ট সেটা বলবো না, কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি টপিক, সো আমাদের অবশ্যই আলোচনা করতে হবে। পরিসংখ্যানিক বলবিদ্যা বলতে বোঝায় পদার্থবিজ্ঞানের সেই শাখা যেখানে পরিসংখ্যানের মাধ্যমে বহু সংখ্যক কণাকে আমরা একসাথে ডিল করি। ঠিক আছে? তো এই সংজ্ঞাটা আমরা এখন বোর্ডে লিখে ফেলবো। সময় বাঁচানোর জন্য আমি সংজ্ঞাটা লিখে ফেলছি আগেই। পদার্থবিজ্ঞানের যে শাখায় পরিসংখ্যানের সাহায্যে বহু সংখ্যক কণা সম্বলিত কোনো ধারার যান্ত্রিক ধর্ম পর্যালোচনা করা হয় তাকে বলে পরিসংখ্যানিক বলবিদ্যা। তার মানে এখানে পদার্থবিজ্ঞানের সেই শাখাকে বোঝাচ্ছে যেখানে আমরা পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স ইউজ করি। আর আমরা জানি স্ট্যাটিস্টিক্স ইউজ করা হয় যখন অনেক পার্টিকেল থাকে, সেখানে অনেকগুলো ডাটা থাকে। এই জন্য বহু সংখ্যক কণা সম্বলিত কোন একটা ধারায় বিভিন্ন যান্ত্রিক ধর্ম আমরা যদি হিসাব করি, যেমন এনার্জি সেটা হতে পারে, সেটা আহ, রাসায়নিক বিভব হতে পারে, এরকম বিভিন্ন রকম যান্ত্রিক ধর্ম আমরা পর্যালোচনা করি সেখানে। সো এটাই হচ্ছে আসলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মূলত ডিল করে। ঠিক আছে? স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মোটামুটি দুইটা অংশ আছে। একটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, একটা হচ্ছে বোজ আইনস্টাইন ও ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স। ম্যাক্সওয়েল আর বোলজম্যানের যে পরিসংখ্যান, এটা মূলত হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের অংশ। তার মানে এখানে ক্লাসিক্যাল সিস্টেম নিয়ে আলোচনা করা হয়। আর বোস আইনস্টাইন বা ফার্মি ডিরাক যেটাই বলো, এটা হচ্ছে কোয়ান্টাম ফেনোমেনন। সো কোয়ান্টাম পার্টিকেল গুলোর ক্ষেত্রে নর্মালি হচ্ছে আমরা এই দ্বিতীয় যে টাইপটা সেটা ইউজ করে থাকি। তো এখন আমরা দেখব যে আসলে পরিসংখ্যানিক বলবিদ্যার কিছু মৌলিক স্বীকার্য আছে, সেগুলো আসলে আমরা একটু কাইন্ড অফ বোঝার চেষ্টা করব। এরপরে প্রথম যে স্বীকার্যটা সেটা হচ্ছে প্রত্যেকটা কণার সূক্ষ্মাতিসূক্ষ্ম ভরের অধিকারী। প্রত্যেকটি কণা সূক্ষ্মাতিসূক্ষ্ম, অতি ভরগুলো অনেক কম। ঠিক আছে? এভাবে আমরা ধরে নিব যে আমরা পরিসংখ্যানিক বলবিদ্যা যখন অ্যাপ্লাই করব, সেখানে যে পার্টিকেল গুলো আছে সেগুলোর ভর অত্যন্ত নগণ্য। ফার্স্ট থিংস ফার্স্ট, ওকে? তারপর বলছে এই জন্য এদেরকে বিন্দু ভর হিসাবে ট্রিট করতে পারি, পয়েন্ট ম্যাস হিসাবে ট্রিট করতে পারি, যেহেতু টোটাল সিস্টেমের তুলনায় পার্টিকেলগুলোর নিজের ম্যাস অত্যন্ত নগণ্য। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে কণাসমূহের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া অতি নগণ্য, মানে কণাগুলো একটা আরেকটার সাথে খুব একটা বেশি ইন্টারাকশন করে না, বলতে গেলে নেগলিজিবল ইন্টারাকশনটা। ঠিক আছে? কোনো একটা আকর্ষণ বিকর্ষণের যে ব্যাপার একটা কণা একটা কণার সাথে, সেটা প্রায় বলতে পারো নেগলিজিবল। হ্যাঁ। এরপরে তোমাকে বলেছে যে এই অতি নগণ্য মিথস্ক্রিয়ার কারণেই কণাগুলো পরস্পর হতে নিরপেক্ষ হয়। এই যে মিথস্ক্রিয়াটা এটা এতটাই নগণ্য, এই জন্য তারা একজনের কাছ থেকে আরেকজন বলতে পারো স্বাধীন তারা। হ্যাঁ, তাদের নিরপেক্ষ হয় মানে কি? প্রথম কথা হচ্ছে তাদের ভর অত্যন্ত ক্ষুদ্র। সেকেন্ড কথা হচ্ছে তাদের মধ্যে প্রায় মিথস্ক্রিয়া হয়ই না। থার্ড কথা হচ্ছে এই জন্য তারা প্রায় স্বাধীন। এই কথাগুলো গুছিয়ে লিখবেন মাই ডিয়ার স্টুডেন্টস। এরপর অর্থাৎ বলা যায় যে কোনো মুহূর্তে একটি কণার অবস্থা অন্যান্য কণার অবস্থা দ্বারা প্রভাবিত হয় না। তার মানে একটা কণার যে কন্ডিশন, সেটা অন্য কণার যে কন্ডিশন সেটা দ্বারা প্রভাবিত হয় না। আমি আবারও বলতেছি, প্রত্যেকটা কণা সূক্ষ্মাতিসূক্ষ্ম ভরের অধিকারী হতে হবে। তারপর কণাগুলোর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া অতি নগণ্য হতে হবে। এই অতি নগণ্য মিথস্ক্রিয়ার কারণেই কণাগুলো পরস্পর হতে একজন থেকে আরেকজন নিরপেক্ষ হতে হতে পারে, এবং অর্থাৎ বলা যায় যে কোনো মুহূর্তে একটি কণার অবস্থা অন্যান্য কণার অবস্থা দ্বারা প্রভাবিত হয় না। ঠিক আছে? সো সবাই সবাই আসলে কাইন্ড অফ ইন্ডিপেন্ডেন্ট। এইভাবে আমরা কাইন্ড অফ বিবেচনা করতেছি এখানে। ২ নাম্বার যে পয়েন্টটা সেটার বিগিনিংটা হচ্ছে যে কণাগুলো নিরপেক্ষ হওয়ার কারণে প্রত্যেকটি কণার একটি নির্দিষ্ট শক্তি অবস্থা ই অফ আর থাকবে, যেখানে ই অফ আর হলো একক কণার জন্য শ্রোডিঙ্গার সমীকরণের আইগেন মান। সো আমরা শ্রোডিঙ্গার সমীকরণটা যদি একটু লিখি, তাহলে তোমার মনে পড়ে যেতে পারে হঠাৎ করে যে শ্রোডিঙ্গার সমীকরণটা সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণের ইকুয়েশন হচ্ছে এটা, যেখানে এই ই অফ আর হচ্ছে মূলত যে কোনো একটা নির্দিষ্ট কণা, প্রত্যেকটা কণার জন্য আলাদা আলাদা আইগেন মান হচ্ছে বোঝায় এখানে। সো যাই হোক, এটা তোমার আস্তে আস্তে আরো বুঝে আসবে। আমি ২ নাম্বার পয়েন্ট এখনো শেষ হয় নাই, সেটার বাকিটা লিখে ফেলি, দাঁড়াও। তাহলে ব্যাপারটা যদি আমি আরেকবার একটু বলি, যে কণাগুলো নিরপেক্ষ হওয়ার কারণে প্রত্যেকটা কণার একটি নির্দিষ্ট শক্তি অবস্থা ই অফ আর থাকবে। যেহেতু কণাগুলো প্রত্যেকটা নির্দিষ্ট, সো তাদের শক্তিও নির্দিষ্ট নির্দিষ্ট হবে।
তো যেখানে ই অফ আর হলো একটি একক কণার জন্য শ্রোডিঙ্গার সমীকরণ একটি আইগেন মান। একটু আগে আমি দেখাইলাম যে শ্রোডিঙ্গার সমীকরণ এইচ, এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর যদি সাইয়ের উপর অপারেট করে তাহলে আবারও আমরা সাই ব্যাক পাবো, সাথে একটা আইগেন ভ্যালু ব্যাক পাবো। হ্যামিল্টনিয়ান অপারেটর যেহেতু মোট শক্তিকে রিপ্রেজেন্ট করে, তার মানে আমরা এখানে শক্তি পাবো। ঠিক আছে, তো এটাই বলতেছে যে একটি নির্দিষ্ট অবস্থা একটা নির্দিষ্ট আইগেন মানকে রিপ্রেজেন্ট করে। আর হলো একটি একক কণার জন্য শ্রোডিঙ্গার সমীকরণে একটি আইগেন মান। এটা হচ্ছে একটা আইগেন মান, এবং কেমন আইগেন মান? এটা হচ্ছে এনার্জি আইগেন ভ্যালু, শক্তির আইগেন মান। যদি কোনো N1 কণার জন্য শক্তি, দেখো আমি একটা কণা N1 ধরছি, সেই কণার শক্তি ধরছি E1, N2 কণার শক্তি ধরছি E2, N3 কণার শক্তি ধরছি E3, এরকম করতে করতে NR তম যে কণাটা তার শক্তি ধরছি ER, তাহলে তাদের সংখ্যার সেট হচ্ছে N1, N2, N3 NR। এই পরিমাণ কণা আছে সেটার ভিতরে সিস্টেমের একটি স্থূল অবস্থা নির্ণয় করবে। এটা নিম্নের সমীকরণগুলো সিদ্ধ করতে হবে। সেটা হচ্ছে, আমি এটাকে মুছে দিই, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা কণা সেটা যদি যোগ করলে মোট কণা পাবা তুমি, ক্যাপিটাল এন মানে মোট কণার সংখ্যা, তাহলে প্রত্যেকটা কণা যোগ করলে তুমি মোট কণার সংখ্যা পাবে। আর হচ্ছে এই N1 এর সাথে যদি এনার্জি, এই N1 এর সাথে E1 কে গুণ করো, N2 এর সাথে E2 কে গুণ করো, এভাবে যদি গুণ করতে থাকো তাহলে তুমি দেখবে যে মোট এনার্জি হচ্ছে U আসবে, কারণ এগুলো হচ্ছে এনার্জি আর তার করেসপন্ডিং সংখ্যা। সো ইউ আসছে আমাদের মোট শক্তি, এটা অবশ্যই স্যাটিসফাই করতে হবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে একটি শক্তি স্তর সাধারণভাবে চ্যুত হয়। একটি শক্তি স্তর সাধারণভাবে চ্যুত হয়, অর্থাৎ একটি এককের চেয়ে বেশি স্বতন্ত্র কোয়ান্টাম অবস্থা ধারণ করতে পারে। তার মানে শক্তি স্তরগুলো, আমরা এটা জানি আগে থেকেই যে শক্তি স্তরগুলো তারা, আমরা আগে জানতাম যে n = 1, n = 2, n = 3 এরকম শক্তি স্তর জানতাম না, এবং আমরা জানতাম যে এই শক্তি স্তরগুলো বোর মডেলে শিখছি যে এর মাঝখানে আর কোনো এনার্জি হতে পারে না। পরবর্তীতে আমরা কি জানলাম যে এই যে অরবিট, এই অরবিটের ভিতরে কি থাকতে পারে? এর ভিতরে থাকতে পারে সাবশেল বা উপশক্তি স্তর থাকতে পারে, আবার উপশক্তি স্তরের ভিতরে অরবিটাল থাকতে পারে, তাই না? তাহলে শক্তি স্তর সাধারণভাবে চ্যুত হয়, এটা কিন্তু সত্য, কারণ প্রত্যেকটা শক্তি স্তরের মধ্যেই কিন্তু একটা এক ধরনের চ্যুতি আছে, বা মাঝখানে আরো অন্যান্য সাব এনার্জি লেভেল আছে। সেজন্য এটি এককের চেয়ে বেশি স্বতন্ত্র কোয়ান্টাম অবস্থা ধারণ করতে পারে। তার মানে তার একের বেশি স্বতন্ত্র মানে হচ্ছে একেবারে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কোয়ান্টাম স্টেট ধারণ করতে পারে, একের বেশি পারে। একটা শক্তি স্তরে কিন্তু একের বেশি কোয়ান্টাম স্টেট ধারণ করতে পারে। এর অর্থ হলো কোনো শক্তি স্তর ই অফ আর তে যদি জি অফ আর সংখ্যক স্বতন্ত্র কোয়ান্টাম অবস্থা থাকে, তাহলে যে কোনো কোয়ান্টাম অবস্থার একটি কণার শক্তি হবে ই অফ আর। তার মানে এতগুলো কণার, কতগুলো কণা ধরো এর আর সংখ্যক কণা, তাদের যে কারো শক্তি হতে পারে ই অফ আর, যদি জি অফ আর সংখ্যক স্বতন্ত্র কোয়ান্টাম অবস্থা, ঠিক আছে, সেখানে বিরাজ করে তাহলেই। সো জি অফ আর যে উৎপাদকটা, এটা শক্তি স্তরের চ্যুতি বলে। জি অফ আর যে উৎপাদকটা, এটা হচ্ছে শক্তি স্তরের চ্যুতি। এটার আরেকটা ফ্যান্সি নাম আছে অবশ্য, সেটা হচ্ছে একে স্তরের পরিসংখ্যানিক হারও বলা হয়। ঠিক আছে, সো এই গেল 3 নম্বরটা। এবার 4 নম্বরটা চলে যাই। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে সাম্যাবস্থায় একটি নিরপেক্ষ সিস্টেমের সকল বিভিন্ন কোয়ান্টাম অবস্থা সমভাবে সম্ভাব্য। অন্যভাবে বলা যায় যে সাম্যাবস্থায় একটি নিরপেক্ষ সিস্টেম প্রদত্ত কোনো কোয়ান্টাম অবস্থায় একটি কণা প্রাপ্তির সম্ভাব্যতা একই। এই কথাটা একটু ইনটিউশনটা বোঝার চেষ্টা করো, যে সাম্য অবস্থায় যদি চলে যায় সিস্টেম, এবং সে যদি একটা নিরপেক্ষ সিস্টেম হয়, সেক্ষেত্রে সকল বিভিন্ন কোয়ান্টাম অবস্থা সমভাবে সম্ভাব্য, ইকুয়ালি প্রবাবল সবাই, মানে কারো প্রবাবিলিটি হওয়ার বেশি কারো কম, ব্যাপারটা এমন না, সবাই হচ্ছে ইকুয়ালি প্রবাবল বা সমান সম্ভাবনা। ঠিক আছে, যদি তারা সিস্টেমটা সাম্যাবস্থায় থাকে, যদি সিস্টেমটা নিরপেক্ষ হয় সেক্ষেত্রে। ঠিক আছে, অন্যভাবে বলা যায় যে সাম্যাবস্থায়, আবারও সাম্যাবস্থায় বা ইকুইলিব্রিয়ামে একটি নিরপেক্ষ সিস্টেম, এই লাইনটা এটা সেম কাছাকাছি, প্রদত্ত কোনো কোয়ান্টাম অবস্থায়
একটি কণা প্রাপ্তির সম্ভাবনা কত? একই। এই হচ্ছে আমাদের ৪ নাম্বার পয়েন্ট। আশা করি কিছুটা হলেও ধারণা দিতে পারছি। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কম্পারেটিভলি অনেক কমপ্লিকেটেড একটা টপিক, কমপ্লিকেটেড একটা সাবজেক্ট। সো সেই তুলনায় যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে ইনটিউশন গ্রো করাতে। আশা করি আমার সাথে থাকবে তোমরা। আসসালামু আলাইকুম।